লড়াইটা মান সম্মানের। নাহিদ রানাদের যুদ্ধটা এবার আত্মমর্যাদার। ওদের যে মাথা ভর্তি শুধু চিন্তা আর চিন্তা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ কেবল ক্রিকেট নয়, এটা একটা এক্সিস্টিং ক্রাইসিস। সিরিজের শেষ ম্যাচ, ঘরের মাঠ আর নিজেদের চেনা সেই উইকেটে টাইগারদের সামনে যে আজ ডু অর ডাই সিচুয়েশন। আজকে এক চুল ছাড় দেওয়ার মানেই হলো সিরিজটা কিউএদের হাতে তুলে দেয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে অতীতের পরিসংখ্যান তো বরাবরই তেতো, কিন্তু আজ কি সেই হিস্ট্রি রিপিট হবে, নাকি টাইগারদের পেস ব্যাটারি, নাহিদ রানা, তাসকিন আর শরীফুলদের হাত ধরে লেখা হবে নতুন কোনো মহাকাব্য? দর্শক, সেসব নিয়ে আমরা আজ কথা বলবো। সিরিজ নির্ধারণী ম্যাচ এবং তৃতীয় শেষ ওয়ানডে নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। যাচ্ছি তার কাছে। পিয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে এর আগেও কথা হয়েছে এই সিরিজ নিয়ে, সিরিজের সমতা, তারপরে প্রথম ওয়ানডে নিয়ে, অনেক কিছু নিয়ে কথা হয়েছে। আজকে আসলে বাংলাদেশের জন্য মান সম্মান বাঁচানোরই লড়াই। এই মান সম্মান বাঁচানোর লড়াইতে বাংলাদেশ কেমন করবে, এক কথায় যদি জানতে চাই। না, আপনি যেটা বলছিলেন, আমরা রিপোর্টটা দেখলাম যে আজকে কি কোনো মহাকাব্য হবে কিনা। আমার মনে হয় যে নিউজিল্যান্ডের যে মানের দল এবং আমরা যে ফর্মে আছি, আমার মনে হয় যে মহাকাব্যর দরকার নেই, কাব্য হলেই একটা চলবে। এবং এইখানে যেটা আমরা জানি যে চিটাগাং একটা আমাদের পয়া ভেনু আমরা বলি, অন্তত মিরপুরের তুলনায় যদি লাকি ভেনু, লাকি চাম ওইখানে আছে। তবে এইবারকার চিটাগাং এর ভেনুটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি দেখেছি এবং শুনেছি কয়েকজনের কাছে যারা ওখানে আছেন, তাদের সামনে ব্যাটিং সহ বরাবরই চিটাগাং ব্যাটিং সহায়ক উইকেট থাকে। কিন্তু আজকে যেটা আমার কাছে মনে হয়েছে যে ওইখানকার একটা মরুভূমিতে আমরা খেলতে গিয়েছি। আপনি দেখেছেন ওইখানকার আউটফিল্ড, মানে ঘাসগুলো শুকিয়ে গেছে, কোনো পানি পাচ্ছে না ওখানে অনেকদিন ধরে। শুধুমাত্র যে পিচ 22 গজ, ওইখানে একটু সবুজ দেখা যাচ্ছে। তো আমার মনে হয় যে আজকে যে গরম, আপনি যে বৈশাখের যে চড়া রোদ, যে গরমটা থাকে, তার সঙ্গে আপনার আউটফিল্ড এমন শুকনো আউটফিল্ড ফোস্কার মতন পড়ে যাবে। এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই চ্যালেঞ্জটা, এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা, এটা দু দলের জন্যই চ্যালেঞ্জ। এবং আমরা যেটা মনে করি যে এখানে এই উইকেটে কিন্তু আপনার 250 প্লাস রান না হলে পরে আপনার কোনো কিছু সিকিউর না, এবং 260-70তেও সিকিউর না অনেক সময়। কারণ আমরা দেখেছি যে আগের সিরিজটাতে, যে 2 বছর পর আগের যে সিরিজটা ছিল শ্রীলঙ্কার সাথে, সেই সিরিজে কিন্তু যে দলগুলা মানে আপনার রান তারা করেছে, তারাই ম্যাচটি জিতেছে। তো আজকে আমার মনে হয় যে আমাদের এই ব্যাটসম্যানদের উপরেই আসলে দায়িত্বটা বেশি পড়বে, তাদেরকে হাত তুলতে হবে। টসটা তো সব সময় একটা বড় এক্স ফ্যাক্টর হয়। সো আজকের দিনে তো তাহলে টস অনেক বড় একটা, মানে বাংলাদেশ টস জিতলে পরে আসলে তাদের সিদ্ধান্তটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার মনে হয় যে নিউজিল্যান্ডের যে দল, প্রতিপক্ষের দল শক্তি সামর্থ্য দেখেও কিন্তু অনেক সময় টসের সিদ্ধান্ত নিতে হয়, শুধু কন্ডিশন না। সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আমাদের বোলাররা ভালো করছেন, এবং শুরুতে আমাদের বোলিংটা করলে পরে আমার মনে হয় যে ওদেরকে যদি আমরা 250 নিচে কোনোভাবে করে দেয়, তাহলে আমাদের জন্য, যেহেতু আমাদের রান তাড়া করতে একটা অ্যালার্জি আমরা দেখেছি গত 2 বছরে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আগে টস। এবং আমরা সবসময় যেটা দেখা যায় যে আমরা খুব যতটুকু টার্গেট থাকে ওইটা চেজ করতে গিয়ে আমাদের একেবারে দম ছুটে যাওয়ার মতো অবস্থায়, এরকম অবস্থা হয়। সেখানে আপনি যেটা বলছিলেন যে বোলারদের অবদানটার কথা বলছিলেন, লাস্ট 2টা ম্যাচও যদি আমরা দেখি, সেখানে কিন্তু বোলারদের অবদানটাই, ব্যাটারদের অবদান যদি 10% হয়, বোলাররা 90% অবদান রাখছেন। সো এই জায়গায় আজকের দিনেও কি বোলারদের ঝলকটাই আমাদের চোখে পড়বে কিনা? এবং বোলারদের ওই 100% এর ভিতর আপনি 90% নাহিদ রানাকেও রাখতে পারেন। মানে নাহিদ রানা এই মুহূর্তে, মানে আমি যদি বলি যে গরম ম্যাচের মানে ধোয়াটা একটা বোলার আর কি। তিনি যেই তার যে ফিটনেস, তিনি এই গরমে যেভাবে 10 ওভার স্পেল করে যাচ্ছেন টানা 140 প্লাস গতিতে, এটা আসলে অবিশ্বাস্য। এবং আমাদের কোচও কালকে বলেছেন কিন্তু যে তিনি তার ভিতরে মানে ওয়াকার ইউনুসের সেই ওই সময়কার ওয়াকার ইউনুসের ছায়াটা দেখতে পান। তো আমার মনে হয় যে আজকেও নাহিদ রানার উপরে চাপ থাকবে। তবে সব একদিন দেখেন, একজন পেসার টানা 3টে ম্যাচে এইভাবে 140 প্লাস বোলিং করে যাওয়া এই রোদের ভিতরে, এই গরমের ভিতরে, এটা আমার মনে হয় যে অতি মানবীয়। আমার মনে হয় যে তার উপরে প্রত্যাশার চাপটা কমিয়ে বাকি যারা আছে, বাকি যে বোলাররা আছে, আমার মনে হয় যে তাদের উপরেও আমাদের প্রত্যাশাটা থাকবে যে তারা অন্তত নিউজিল্যান্ডের এই অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ, এটাকে তারা কন্ট্রোল করতে পারবে। দ্বিতীয় সারির একটা দল নিয়ে নিউজিল্যান্ড বাংলাদেশে এসেছে, সেখানে অভিজ্ঞতার সংখ্যা কিন্তু খুবই কম। টম ল্যাথামদের মতো 2-1জন একটু অভিজ্ঞ, যারা ইন্টারন্যাশনালি অনেক বেশি রেকগনাইজড, তারা ছাড়া বাকিরা যারা আছেন প্রত্যেকেই আসলে
হয় তাদের এ দল থেকে এসছেন, না হয় তাদের বেঞ্চে যারা থাকেন তাদের মধ্যে থেকে আনা। সো এই দলটার বিপক্ষে ওই রান চেস করতে গেলে যেটা বলছিলাম, দম ছুটে যাওয়ার অবস্থা। আমাদের ব্যাটারদের এই যে বেহাল দশা, এই বেহাল দশা আমরা প্রথম ম্যাচে ভেবেছিলাম পরের ম্যাচে হয়তো ঘুরে দাঁড়াতে পারবে, ব্যাটিং লাইন আপটা শক্তিশালী করে টিম ম্যানেজমেন্ট হয়তো একটা চেঞ্জ এনে সেই জায়গায় আমরা ভালো কিছু দেখব। সেই একই কিন্তু চিত্র ঘুরে ফিরে ওই টপ অর্ডারের ব্যর্থতা আমরা দেখতেই পাচ্ছি। টপ অর্ডারের ব্যর্থতাটা নিশ্চয়ই এই আজকের ম্যাচের জন্য বড় একটা ভাড়া হতে পারে। আপনি দেখেন, আপনি যেটা বললেন যে গত 2 বছরে কিন্তু আমরা 9টি ম্যাচ রান তাড়া করেছি আর কি, যার ভিতরে আমরা জিতেছি মাত্র 2টিতে, এবং সেই 2টি ম্যাচের একটি ছিল পাকিস্তানের সাথে 115 রানের, আর লাস্ট সর্বশেষ ম্যাচটি আমরা যেটা নিউজিল্যান্ডের সঙ্গে জিতলাম সেটাও 200 রানের নিচে। তার মানে কি 200 রানের উপরে উঠে গেলে কিন্তু আমরা সেই চেষ্টা করতে পারছি না, এবং বরাবরই দেখা যাচ্ছে আমাদের টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, ওই চাপটা তারা নিতে পারছেন না। এবং আমরা তো জানি যে 5 নাম্বার পর্যন্ত আমাদের মোটামুটি আমাদের ভরসা থাকে, তারপরের থেকেই যে যা মনে হয় তাই হয় আর কি। তো যেটা হয়েছে আগের ম্যাচটাতে, তারা কিন্তু শাফলিং করেছে এবং সৌম্য সরকারকে নিয়ে এসেছেন, এবং সৌম্য সরকারকে তার সেই প্রিয় টপ অর্ডারেই নামিয়ে খেলানো হয়েছে, এবং তার পরবর্তীতে তার জন্য সবাই একটি ধাপ করে নেমে গিয়েছে। এবং তাওহিদ হৃদয়কে, যিনি মিডল অর্ডার ব্যাটিংয়ে ভালো করছেন, তাকে আমরা দেখেছি 6 নম্বরে ব্যাটিং করতে। তা আমার মনে হয় যে এই জায়গাটা আজকের স্কোয়াডে এমনই রাখবে, আমরা যেটা শুনতে পেরেছি যে স্কোয়াড অপরিবর্তিত থাকবে এবং এইটার উপরেই ভরসা রাখছে। এবং আজকে কিন্তু সৌম্য সরকারকে একটা নিজের তার উপরে যে প্রত্যাশাটা থাকে টিম ম্যানেজমেন্টের এবং সমর্থকদেরও একটা নজর থাকবে, তার উপর সূক্ষ্ম নজর থাকবে, তাকে কিন্তু আজকে ফায়ার করতে হবে। এবং একটি ইনফরমেশন আমার মনে হয় যে এটা একটু অন্যরকম, তারপর আমার মনে হয় যে একটু বলা যায় যে 23 এপ্রিল কিন্তু সৌম্য সরকারের জন্য একটা লাকি ডেট। আমরা যদি দেখি যে 2019 সালে তিনি কিন্তু এই 23 এপ্রিলে ঢাকা লিগে 200 রান করেছিলেন প্রথমবারের মতন। গত বছরও তিনি এই 25 সালের 23 এপ্রিল তিনি 150 রান করেছিলেন। তো আজকেও সেই 23 এপ্রিল দেখি আজকে সৌম্য সরকার কি করেন। ব্যাটটা হাসাতেই চাইবে, যেটা বলছিলাম। লিটনকে নিয়ে আমাদের লিটনের যে ফর্ম, সেই ফর্ম নিয়ে আসলে মাথা ব্যথাই হওয়ার মতো দশা। সো লিটনের মতো এত অভিজ্ঞ একজন ব্যাটারের যদি 100তম ওডিআইও খেলে ফেলেছে, তারপরেও আসলে ব্যাট নিয়ে আসলে কোনো ভেলকিবাজি করতে পারছে না। না, লিটন কিন্তু আসলে বিগ ম্যাচ প্লেয়ার, এবং সে প্রমাণ করেছে তিনি এই সময়ে এই এরিনাতে তিনি প্রথম একজন ব্যাটসম্যান আমাদের এই তার প্রজন্মের বলা যায়, তিনি 100 ব্যাটসম্যান হিসেবে প্রায় 100 ম্যাচ খেলেছেন, এবং সে কিন্তু বড় বড় ম্যাচে রান পাচ্ছেন। আসলে তার যেটা হয়েছে যে তিনি ওপেনিং এ খেলতেন, তিনি ঘরোয়া লিগেও তিনি ওপেনিং এই করেন ওপেনার, তাকে এখন মিডল অর্ডারে খেলতে হচ্ছে, এবং তিনি কিন্তু মানিয়ে নিয়েছেন। তার যেটা সবচেয়ে বড় যে ব্যাপারটা, তার স্কিলড এবং তার কাভার ড্রাইভ যদি দেখেন, আপনি দেখবেন যে এইসব ক্রিকেটের শটসগুলো তিনি খুব দক্ষ আর কি, এবং এরা কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো পজিশনে, যে কোনো সময় সার্ভাইভ করতে পারে। তো লিটনের কাছে আমাদের ওই প্রত্যাশাটা থাকবে। তবে তিনি অভিজ্ঞতা বললেন যে 100 ম্যাচ খেলে ফেলেছেন দলের, এখন তিনি একজন সিনিয়র, তিনি টি20তেও ক্যাপ্টেন, তার উপর অনেক দায়িত্ব। তো তাকে মাঝে মাঝে, যেমন লাস্ট ম্যাচে যদি বলি, তাকে যে শর্টস খেলতে দেখলাম আমরা, যে শর্টস খেলে আউট খেলে দেখলাম, সেক্ষেত্রে আসলে হতাশ হতে হয়। কারণ তিনি কিন্তু যেটা বললাম যে তিনি অভিজ্ঞ, তিনি জানেন কোন সময় কি শর্টস খেলতে হবে, তারপরে যে ঝুঁকিগুলো নেন, যে বিশেষ করে তিনি এই শটটা খুব ইদানিং খুব বেশি খেলছেন, যে সুইপ খেলতে গিয়ে তিনি আউট হচ্ছেন। এটা এক সময় মুশফিককে আমরা দেখতাম। তো আমার মনে হয় যে তিনি আমাদের সবার চেয়ে খুব ভালো জানেন তার নিজের ব্যাপারটা, এবং তার উপরেও দলের যে আস্থা সেটাও তিনি জানেন, এবং তার কিন্তু ওই চিন্তা নেই যে পরের ম্যাচ আমি থাকবো কি থাকবো না, এই চিন্তা নেই। সুতরাং সব মিলিয়ে কিন্তু তিনি ফ্রি ভাবেই খেলতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয় যে তিনি আজকে যদি ওরকম সিচুয়েশন থাকে, তিনি অবশ্যই ভালো করবেন। যেটা আমরা সব সময় বলি যে বোলারদের উপরে বাড়তি দায়িত্ব, বোলারদের উপরে বাড়তি প্রত্যাশা, সবকিছুই বোলারদেরকে নিয়েই আমাদের এখন আশাটা। এখন এই যে বোলারদের মধ্যে নাহিদ রানাকে নিয়ে সবসময় সবার একেবারে স্তুতি ঝরে। নাহিদ রানা মানেই এখন সবার আসলে একটা ভরসার জায়গা। নাহিদ রানার উপরেই শুধু ভরসা করে থাকলে তো আসলে ম্যাচ জেতা সম্ভব না। যদি শুধু নাহিদ রানা 5 রান নেবে প্রতি ম্যাচে, তো নাহিদ রানার 5 সম্ভব না। আজকের দিনে মোস্তাফিজের জায়গাটাও তো একটা বড় ঘাটতি। মোস্তাফিজের চোটটা নিয়ে আমাদের চিন্তার বড় একটা জায়গা আছে। আজকের ম্যাচে মোস্তাফিজকে ফেরানো হতে পারে কিনা? আমার মনে হয় না মোস্তাফিজকে ফেরাবে। আমরা যেটা একটু আন্দাজ করছি যে কোচেও বললেন যে তিনিও কনফার্ম না, গতকাল কনফার্ম ছিলেন না মুস্তাফিজ খেলবেন কিনা। এবং মুস্তাফিজের কিন্তু ওয়ার্কলোডের যে ব্যাপারটা আমরা শুনেছি, যে তাকে এবং তাসকিন এবং নাহিদ রানাকেও বিশ্রাম দিয়েছে টি20 স্কোয়াডে। সব মিলিয়ে আমার মনে হয় যে স্কোয়াডটা আছে, যে পেসাররা যে 3 জন খেলছে তারাই খেলবেন। তবে মুস্তাফিজ কিন্তু পিএসএল খেলতে যেতে পারেন, যদি ওটাই হয়, পিএসএল এ যদি
যদি মুস্তাফিজ এবং নাহিদ রানাকে আমরা দেখি তাহলে কিন্তু তার সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে ব্যাপারটি সেটা কিন্তু বহাল থাকবে না। সুতরাং আমি জানি না কি করবেন মুস্তাফিজকে নিয়ে, তবে আমি যতটুক শুনেছি কিংবা কয়েকজনের কাছে গেছি তাতে আজকে আমার মনে হয় যে মুস্তাফিজ স্কোয়াডে থাকছেন না। চট্টগ্রামের ভেন্যুটা নিয়ে আমরা কথা বলছিলাম, পয়া ভেন্যু, যেই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা মাত্র জয়ের সুখস্মৃতি আছে এবং সেটাও অনেক আগে। সো আজকের ম্যাচে সেইটার কোনো প্রভাব কি দেখা যাবে? সেই নিউজিল্যান্ডও নেই, সেই বাংলাদেশ দলও নেই। আমার মনে হয় যে অনেক কিছু বদলে গিয়েছে মাঝখানে, সবকিছুই বদলে গিয়েছে। এবং আপনি চিটাগাং এর ভেন্যুটার কথা বললেন, চিটাগাং এর ভেন্যুতে আমি লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিয়েছিলাম এবং যেটা দেখেছি যে এটা কিন্তু অনেকটা মিরপুর যতটা যত্নে থাকে চিটাগাং ভেন্যুটা কিন্তু ততটা যত্ন পায় না। এবং ওইখানে কিন্তু জানেন আপনি সাগরের পাড়ে যে ভেন্যু হওয়াতে ওইখানে নোনা পানি থাকে, ওইখানে পানি ডিপ টিউবওয়েল থেকে আনতে হয়। সেই ডিপ টিউবওয়েলের একটা বাজেট কিন্তু আমাদের বিসিবিতেও ছিল যে ওইখানে প্রত্যেকদিন 4 লাখ লিটার পানি লাগে, সেটা চিটাগাং সিটি কর্পোরেশন থেকে সবসময় দিতে পারে না। সুতরাং ওইটার একটা 3 কোটি টাকার মতন না কয় কোটি টাকার মতো একটা বাজেট ছিল। ওইটা কিন্তু আমাদের আগের বোর্ড থেকে কিন্তু ওটা ফাইলটা ক্লোজ না রেখে দিয়েছিল আর কি, ওটা না দেখে। তো আমার মনে হয় যে চিটাগাং ভেন্যুটা নিয়ে একটু যত্ন নেওয়া উচিত। এই ভেন্যুটা কিন্তু আসলে আমাদের অনেক স্মৃতি, অনেক ভালো ভালো স্মৃতি দিয়েছে এবং বাংলাদেশ দলের টিমের কাছে আমি শুনেছি এই ভেন্যুটা তাদের খুব প্রিয় একটি জায়গা। তো আমার মনে হয় যে আজকে যে ম্যাচটি আমরা দেখবো এখানে কিন্তু মানে ধুলোর সঙ্গে বালিও থাকবে এবং আমরা যতটা জানি যে ঘাস আউটফিল্ড এতটাই ড্রাই আছে, ওইখানে আপনি স্লাইড করতে গিয়ে যে চারগুলা বাঁচাবেন সেখানে কিন্তু ইনজুরি ঝুঁকি থাকবে। শুধু ওয়ানডে তো না, আমরা ওখানে টি20ও খেলবো আসলে। সেখানে এইরকম আউটফিল্ড হলে, এরকম যদি দশা হয় মাঠের, সেক্ষেত্রে তো বড় একটা ভোগান্তির জায়গা থাকবে। ছোট্ট করে একটু জানতে চাই। হ্যাঁ, এটা একটা ইনজুরির ঝুঁকি থাকে প্রচন্ড রকম, কারণ আপনি যখন চার ঠেকাতে যে স্লাইড করতে হবেন তখন আপনার ওইখানে একটা ঝুঁকি থাকবে ইনজুরির। এবং সব মিলে কিন্তু অনেক ক্রিকেটারই এটা চাবে না, হয়তো বা একটা তার আতঙ্কেও থাকবে যে এই ধরনের আউটফিল্ডে করতে। তবে মাঠে নেমে গেলে হয়তো ওইটা থাকেও না, একটা ক্যাচ ধরার জন্য যে কোনো সময় যে কোনো রিস্ক নিতেই পারে। আর রিস্ক এড়িয়ে আমরা আমাদের প্রত্যাশা থাকবে যে আজকের ম্যাচটা জিতে সিরিজটা আসলে জিতে নেবে বাংলাদেশ এবং তারপরে টি20টা আসলে সুখস্মৃতি নিয়েই শুরু করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।